এবং ব্রত আমাদের ব্রত হতে হবে, হ্যাঁ আমরা করব, তাহলে অনেক আমি কিছু। আপনাকে খুব ফ্র্যাঙ্কলি জিজ্ঞেস করি, আপনার মেয়ে আমেরিকায় পড়াশোনা করে এবং আপনি লায়ন ক্লাবের সঙ্গে আছেন, বিভিন্ন কারণে পলিটিক্যাল কারণে আপনার বিদেশের অনেক অনেক দেশ আপনি ঘুরেছেন। আপনার কি কখনো মনে হয় বিদেশ থেকে যাবার পরে ইস আমার দেশেও যদি পলিটিক্যালি মানে যারা দলকে সমর্থন করে তাদের মধ্যে বেকারের সংখ্যা অনেক বেশি, বিদেশের সাথে কম্পেয়ার করলে তো হয়তো হবে না, বাংলাদেশ অনুন্নত দেশ বলবেন, কিন্তু আপনার কি মনে হয় আমার দলের কর্মীরা আইদার স্কুল অথবা কলেজ প্রেরণের পরে যারা বেকার, কাজ নাই কাম নাই মিছিল মিটিং এটাই এখন তাদের মূল কাজ, তাদের ঘর সংসার চালানো, আপনার আপনাকে কখনো ভাবায় যে এরা আসলে এদের সংসারটা কিভাবে চলে যেহেতু চাকরি নাই, মানে এটা একটা আসলে ঝামেলা কিনা আমাদের দেশ উন্নয়নের জন্য? খুব খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করেছো তুমি, কারণ রাজনীতি কিন্তু কোনো পেশা না। না। মানুষের প্রত্যেকেরই কিন্তু একটা জীবন আছে, জি। যে আমি লেখাপড়া করব, লেখাপড়া করার পর আমি সংসার করব, আমার সন্তান হবে, সন্তানদেরকে আবার লেখাপড়া করব, এটা একটা জীবনযাত্রা, চেইন অফ কমান্ড। কিন্তু আমি মিছিল করে যাব, আমার সাথে লোকজন মিছিল করে যাবে, আমি তাদেরকে হয়তো কিছু খরচ দিলাম, তারা এভাবে জীবন পার করবে, এটা কিন্তু কারো চাহিদা হওয়া উচিত না বা কারো কাম্য হওয়া উচিত জি। না। প্রত্যেকে তার স্বাভাবিক জীবনযাত্রা করতে দেওয়া উচিত। যেমন যারা স্টুডেন্ট তাদেরকেও আমরা বলি, তোমাদের প্রথম প্রায়োরিটি হলো তোমাদের লেখাপড়া। লেখাপড়ার অবসরে তোমরা রাজনীতির সাথে সম্পৃক্ত হও, দেশের সেবামূলক কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত হও, কিন্তু তুমি লেখাপড়া, তোমার কাজকর্ম, সংসার বন্ধ করে তুমি পলিটিক্স করবা, তুমি উন্নয়নমূলক কর্মকাণ্ড করবা, অথচ তোমার উন্নয়ন হবে না, এটা আমি চাই না, এটা আমি বিশ্বাসও করি না। আগে নিজেকে এস্টাবলিশ করতে হবে, তারপর সমাজকে কিছু দিতে হবে। নিজে যদি এস্টাবলিশ না হই, আমি কিভাবে সমাজকে কিছু দিব? আর সমাজকে কিছু দিতে হলে সবাইকে সম্পৃক্ত করেই দিতে হবে, এবং সবাইকে সম্পৃক্ত করতে হলে সবাইকে স্বাবলম্বী হতে হবে। অনেক সুন্দর করে বলেছেন, এক্স্যাক্টলি আপনি ঠিক এই মোটিভেশনটা আশরাফ ভাই কিভাবে কর্মীদের এখানে আমি মাঝে মধ্যে ফেসবুকে দেখা যায় যে কখনো কখনো আমার মনে এরকম প্রশ্নটা আসে কিভাবে সম্ভব যে প্রায় প্রতিদিনই ঢাকা শহর বলি, নবাবগঞ্জ বলি, দোহার বলি, অনেক সময় আছে মিছিল মিটিং, এই যে হাজার হাজার যুবক ছেলেপেলেরা শুধুমাত্র রাজনৈতিক প্রয়োজনে যে পরিমাণ সময় তারা দেয়, তাদের এই সময়টা যদি প্র্যাকটিক্যাল কাজে লাগতো হয়তো ছুটির দিন 2 দিন ছাড়া আশরাফ ভাই এত লোককে আপনি ডাকলেই পাওয়ার কথা না নিয়ম অনুযায়ী। আপনি আমেরিকায় যায় যদি বলেন যে অমুক দিন বিকেলে আমি আসবো, তাদের কায়দার ছুটি নিয়ে কিন্তু মিটিং এ যাইতে হয় আশরাফ ভাই, অথবা মাত্র 2 ঘন্টার জন্য তারা কিন্তু আসে। কিন্তু অথচ দেখি আমরা মিছিলে দিনের পর দিন মিছিল মিটিং আর এইসব ছাড়া মূল কাজ কিন্তু আমাদের ছেড়ে ফেলে দেয়। আমরা হয়তো রাজনৈতিক কারণে একদিন দুদিনের জন্য তাদেরকে ভালোবাসতে পারি, পছন্দ দিতে পারি, আমরা কিন্তু তাদের যদি সত্যি শুভাকাঙ্ক্ষী হয়ে আসতে পারি, তাদের ফ্যামিলি কিভাবে ডেভেলপ হতে পারে, তাদের ছেলেপেলেরা কিভাবে উন্নতির শিখরে যেতে পারে, এই জন্য তাদেরকে একটা সুন্দর ক্যারিয়ারে যদি আমরা নেতারা যারা আপনারা আছেন, আমরা যারা সিনিয়র যারা আছে তাদেরকে যদি বোঝাতে অক্ষম হই, তাহলে আমাদের নবাবগঞ্জ দোহারের অবস্থা কিন্তু ফিউচারে সুন্দর নেতৃত্ব, সুন্দর মানুষ, সুন্দর ঘর তৈরি হবে না আসলে। আমি আশা করি আমরা আপনার কাছ থেকে অ্যাটলিস্ট জনসভাগুলোতে আপনি এটি তুলে ধরতে পারেন কিনা। এর জন্যই আসলে আমাদেরকে প্রয়োজন যে লেখাপড়ার পাশাপাশি আমাদের ট্রেনিংগুলো, এই টেকনিক্যাল শিক্ষাগুলো আমাদের নেওয়া উচিত। যেমন আমাদের লোকজন বিদেশে যাচ্ছে একদম সাধারণ একজন শ্রমিক হয়ে, সে যদি একটা টেকনিক্যাল শিক্ষা নিয়ে যায়, তাহলে কিন্তু তার বেতনটাও ডবল হয়ে যায়, তার যেতেও কম খরচ লাগে, তার পরিবারও স্বচ্ছ হয়ে যায়। কিন্তু আমাদের এই টেকনিক্যাল শিক্ষাগুলির উপর আরো গুরুত্ব বাড়াতে হবে। আর সবচেয়ে বেশি যেটা, আমাদের এলাকায় গ্যাস নাই বলে আমাদের এলাকায় কিন্তু উন্নতি হচ্ছে না, মিল কারখানা গড়ে উঠতেছে না। যেমন আমাদের ঢাকা থেকে সাভার যতখানি দূর, দোয়ানগঞ্জ কিন্তু আরো কাছে। সাভার আসলে কিন্তু হাজার হাজার শিল্প কলকারখানা গড়ে উঠেছে, ওখানকার লোকজন অনেক কর্মসংস্থান পাচ্ছে। কিন্তু আমাদের এলাকায় যদি আমরা মিল কারখানা গড়ে তুলতে পারি, আমাদের ইন্ডাস্ট্রি গড়ে তুলতে পারি, তাহলে কিন্তু আমাদের এলাকার লোক আর এভাবে বিদেশে যাওয়ার প্রয়োজন হবে না, তারা কিন্তু এখানেই কাজ করে চলতে পারবে, এখানেই স্বাবলম্বী হতে পারবে। এর জন্য গ্যাসটা আমাদের এলাকা খুবই জরুরি। বিগত দিনে যেটা হয়নি, কেন হয়নি বা কি কারণে হয়নি, এটা আমি আর বিতর্কে যেতে চাই না। আমি আনতে পারবো কিনা সেই চেষ্টা আমি করব।
কারণ আমি চেষ্টা করব যে এই গ্যাসটা আমরা আনতে পারি। গ্যাসটা যদি আমরা আনতে পারি, এক গ্যাসের মাধ্যমে আমাদের এলাকার উন্নয়ন কয়েক গুণ বেড়ে যাবে। সুতরাং আমাদেরকে চেষ্টা করতে হবে, কাজ করতে হবে। ভাগ্যের উপরে বসে থাকলে হবে না, ভাগ্যটাকে কর্মের মাধ্যমে ভাগ্যে পরিবর্তন করাতে হবে। এবং আমি আশা করি আসলে আপনার সামনের যে জনসভা হবে, আমি পার্সোনালি আশা করি আপনার বক্তব্যের কোনো এক জায়গায় অন্তত 1 মিনিটের জন্য আপনার কর্মীদের উদ্দেশ্য যদি এই কথাগুলো বলেন যে তোমরা মিছিল, মিটিং, রাজনৈতিক সাপোর্টের পাশাপাশি তোমরা নিজেরা কোনো না কোনো একটা কর্মসংস্থানের সাথে তোমরা ঢুকে পড়ো। পাশাপাশি তোমরা রাজনীতির সময়, তাহলেই আমার মনে হয় আপনার এই বিএনপির কর্মীরা সোনার কর্মী হিসেবে রূপান্তরিত হবে। কারো বিরুদ্ধে কোনো অভিযোগ থাকবে না ইনশাআল্লাহ। আমি আশা করি আপনার বক্তব্যে জনসভায় কিছুটা শুনবো আশা করি। আসলে আপনার লুৎফর রহমান ভূঁইয়া যুক্ত আছেন এখানে, তার সোনাবাজুর এবং বেড়িবাঁধ অঞ্চল লুৎফর পরিদর্শন করেছে। আমরা জানি বর্ষাকালে আমাদের ভয়াবহতার মুখোমুখি হই। লুৎফর, তুমি যদি 30 সেকেন্ডে বা 1 মিনিট একটু পরিস্থিতিটা ব্যাখ্যা করো। দুই পাশে পানির ব্যবধানটা লুৎফর তুমি কেমন দেখেছো? এবং ইন কেস বাঁধ ভাঙার সে আগের ভয়টা আছে কিনা, আশা করি তুমি কি বলতে পারো এই ব্যাপারে? প্লিজ। ধন্যবাদ তারেক ভাইকে, ধন্যবাদ জানাচ্ছি খন্দকার আবু আশফাক ভাই, তারেক ভাই এবং যারা এই মুহূর্তে দেখছেন সবাইকে জানাচ্ছি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, শুভরাত্রি। তো বাংলাদেশে এখন মুষলধারে বৃষ্টি হচ্ছে, অনেক বৃষ্টি হচ্ছে। হয়তো আশফাক ভাইয়ের ওখানেও বৃষ্টি হচ্ছে, কিন্তু গ্রাম অঞ্চলে প্রচুর বৃষ্টি হচ্ছে। আশফাক ভাইয়ের আলোচনা শুনে এতক্ষণ অত্যন্ত চমৎকার, ভালো লেগেছে। এবং বারোয়াখালী ন্যাশনাল ক্লাব মাঠকে তিনি একটি স্টেডিয়াম করবেন, এটা আমরা অত্যন্ত আনন্দিত হয়েছি, উৎফুল্লিত হয়েছি। আজকে লাইভের মাধ্যমে বারোয়াখালী বাসীর পক্ষ থেকে, এলাকাবাসীর পক্ষ থেকে আশফাক ভাইকে অনেক অনেক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি। তো আমরা আশফাক ভাইয়ের কাছে আবেদন করবো, বেড়িবাঁধ সুইচ গেটের ব্যাপারে একটু আবেদন করবো। দীর্ঘদিন যাবৎ বেড়িবাঁধ সুইচ গেট দিয়ে অনেক মানববন্ধন, অনেক আন্দোলন, অনেক লেখালেখি হয়েছে, কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন ব্যক্তির স্বার্থে, রাজনীতির স্বার্থে আমাদের এই অঞ্চলে ইছামতি নদীর মুখে এবং রাজাপুর যে খাল রয়েছে, এই খালের মুখে সুইচ গেট হয়েও হচ্ছে না। তো আমরা বিরত আহ্বান জানাবো, খন্দকার আবু আশফাক ভাই নির্বাচিত হয়ে আসেন, তাহলে আমাদের পশ্চিম এলাকার প্রাণীদের দাবি, যেখানে সুইচ গেট দরকার, বিশেষ করে ইছামতি নদীর মুখে এখানে অনেক মার্কেট হয়েছে, মার্কেট হওয়ার কারণে এখানেও কিছুটা একটা বাধা বিঘ্নতা রয়েছে। সেখানেও তারা বিভিন্ন সময় বিভিন্ন জন্য একত্রিত হয়ে এখানে সুইচ গেট যাতে না হয় সেরকম পদক্ষেপ বিভিন্ন সময় নিয়েছে। এটা বিনত আহ্বান জানাবো আশফাক ভাইয়ের ক্ষেত্রে। আরেকটি আশফাক ভাইয়ের আহ্বান জানাবো, আমরা জানি বাংলাদেশ বিশেষ করে দুর্নীতির ক্ষেত্রে বাংলাদেশ আমরা বিগত দিনগুলো দেখেছি দুর্নীতির চরম পর্যায়ে গিয়েছিল, এবং এখনো আমরা দেখে থাকি বিভিন্ন দপ্তরে দুর্নীতি হচ্ছে, গোপনে প্রকাশ্য হচ্ছে। তো আশফাক ভাই আছে বিনত আহ্বান জানাবো, যদি আপনি সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন বা মন্ত্রী হন, তাহলে নবগঞ্জ উপজেলার জন্য দুর্নীতির ক্ষেত্রে আপনার কতটুকু ভূমিকা থাকবে দুর্নীতি প্রতিরোধ ক্ষেত্রে, এবং সন্ত্রাস এবং চাঁদাবাজির ক্ষেত্রে আপনি কতটুকু ভূমিকা রাখবেন, এই ব্যাপারে আপনার কাছে একটু সাদামাঠা জবাব চাবো। আমরা আশা করি আপনি সুন্দরভাবে এটাকে উপস্থাপন করবেন। আরেকটি বিষয় আশফাকের কাছে আমি বিনীত আহ্বান জানাবো, আমরা প্রতিদিনই আমাদের চিত্র হচ্ছে বান্দরা ব্রিজটি। বান্দরা ব্রিজ দিকে আমরা প্রতিদিন অসংখ্য মা বোনেরা দীর্ঘক্ষণ অটো গাড়িতে বসে থাকে, প্রায় সেই হলিক্রস স্কুল এদিকে বান্দরা পার হয়ে ভাঙা মসজিদ পর্যন্ত অনেক সময় জামের সৃষ্টি, আমি অনেকবার অনেক সময় লাইভ করেছি। তো অনেক মানুষ বসে থাকে, মা বোনেরা অনেক কষ্ট পায়, রুগীরা বসে থাকে। তো এই রাস্তা দিয়ে আমরা দেখি দিনে অনেক বড় বড় ট্রাক এবং হাইওয়ে রাস্তার গাড়ি এখান দিয়ে প্রবেশ করে। তো আশফাক ভাইয়ের বিরুদ্ধে আহ্বান জানাবো, যাতে করে আমাদের অঞ্চল দিয়ে অনেকে ইট বালির ব্যবসা করে, ইট বালির গাড়িগুলো যখন বান্দরা ব্রিজের মাঝামাঝি এটকে যায়, তখন কিন্তু বিশাল জ্যামের সৃষ্টি হয়। এবং হাইওয়ে রাস্তা, আমি যতদূর জানি যে হাইওয়ে গাড়ির রাস্তা এলাকায় প্রবেশ করার নিয়ম মনে হয় নেই, আমি যতদূর জানি। কিন্তু এখন বর্তমানে আমরা ইদানিং দেখতে পাচ্ছি আমরা হাইওয়ে গাড়ি, বড় বড় ট্রাক গুলো আমাদের এই অঞ্চল দিয়ে ব্রিজ দিয়ে নিয়মিত চলাচল করে এবং বিশাল জ্যামের সৃষ্টি হয়, বিশাল জ্যামের সৃষ্টি হয়। এই বিষয়টি
খন্দকার আবু আশরাফ ভাইকে যেহেতু ঢাকা জেলা তিনি সম্মানিত সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের, তার কাছে বিনীত আহ্বান জানাবো এই বিষয়টি একটু দেখবেন, যাতে করে জনগণের হয়রানি কমে। এবং বিনীত আহ্বান জানাবো যে নিয়মিত যেন এখানে বান্দোয়া ব্রিজ, যেটা আমরা মরণ ফাঁদ বলে থাকি, সেখানে যেন নিয়মিত এখন থেকেই ট্রাফিকের ব্যবস্থা করা হয়, বা অন্য কোনো ভাবে যাতে লোকগুলো ওখানে থাকে, গাড়ি নিয়ন্ত্রণের মাধ্যমে গাড়িগুলো যাতে এপার থেকে ওপার, ওপার থেকে এপার স্বাচ্ছন্দ্যে যেতে পারে। আমরা দেখে থাকি অটো গাড়ি, অসংখ্য অটো গাড়ি, বাংলাদেশে মনে হয় সবচেয়ে অটো গাড়ি আমাদের দোহার নবগঞ্জে, সে বেশিরভাগই অটো গাড়ির, অসংখ্য অটো গাড়ি নিয়মিত চলাচল করে। এবং অটো গাড়ি যারা পরিচালনা করেন, অনেকে আছে জীবনে তারা হয়তো সাইকেলও চালায় না, তারা অটো গাড়ি কিনে বসেছেন পারিবারিক ভাবে সচ্ছলতা বই আনার জন্য। এবং দুপাশে যদি দুইজন ট্রাফিক থাকে বা কোনো স্বেচ্ছাসেবক সংগঠনের মাধ্যমে বা প্রশাসনের মাধ্যমে যদি কিছু অর্থ দিয়ে লোক রাখা হয়, তাহলে কিন্তু বান্দরা যে মরণ ফাঁদ নিত্যদিনের চিত্র, অসংখ্য মানুষ ভোগান্তিতে পড়ে। এই বিষয়টি আমি আজকের টকশোর মাধ্যমে সম্মানিত সভাপতি ঢাকা জেলা বিএনপির, তাকে বিনীত আহ্বান জানাবো এই বিষয়টি অতি সত্বর একটা ব্যবস্থা নেবে, এটা বিনীতভাবে আহ্বান জানাবো আমাদের বান্দরা। অনেক ধন্যবাদ লুৎফর। আমরা অর্থ ব্যয় করে থাকি, লুৎফর কিছু যদি মনে না করো, আশরাফ ভাইকে তোমার মূল পয়েন্ট থেকে আমার মনে হয় আশরাফ ভাই একটু বিচ্ছিন্ন হয়ে গেছিল। মূল পয়েন্ট আমার মনে হয় তোমার আশরাফ ভাই যে রাস্তায় বান্দরা ব্রিজের এখানে অনেক যানজট কি করা যায় এটা। জি আশরাফ ভাই, লুৎফরের মূল পয়েন্টটা ছিল যে যোগাযোগ ব্যবস্থার সময় বান্দরায় অনেক সময় বড় বড় ট্রাক উইটা আশরাফ ভাই একটা এটা কিন্তু একটা ঢাকা শহরে একটা নিয়ম আছে যে রাত 8টার আগে এগুলো বেরোতে পারবে না। দেখি আমি প্রশাসনের সাথে কথা বলবো, যদি কোনো সিমেন্টের ট্রাক, ইটের ট্রাক, রডের ট্রাক যদি আসে, তাহলে এগুলো যেন গভীর রাতে আসে, দিনের বেলা যেন না ঢুকতে পারে, এই জন্য আমি প্রশাসনের সাথে কথা বলবো এবং এগুলো আটকানোর ব্যবস্থা করব, 1 নম্বর। দ্বিতীয়ত হলো, এখানে এই ইসামুদ্দিন নদী শালকা থেকে কেটে একদম পুরা নদীটা কেটে বেড়িবাঁধের মধ্যে 3টা সুইচ গেট দিয়ে ওই পার কেটে একদম পদ্মার সাথে সংযোগ করে দিবে। এই প্রকল্পটি কিন্তু অলরেডি নেওয়া হয়েছে। আমি ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ডের চেয়ারম্যানের সাথে বসেছিলাম, বসে এই প্রকল্পগুলো নিয়ে গেছি। প্রায় 2-2.5 হাজার কোটি টাকার একটা প্রকল্প হবে, যা পদ্মার সাথে সরাসরি সংযোগ হওয়ার জন্য। সেই প্রকল্পটা তারা অলরেডি তৈরি করেছে। এটা নেক্সট গভর্নমেন্ট আসার পরে এটা টেন্ডারে যাবে। প্রকল্প অলরেডি এটা নেওয়া শেষ। এর জন্য আমাদের এই প্রবলেমটা আর থাকবে না, বেড়িবাঁধের এই সমস্যা আর থাকবে না। আর বান্দরা ব্রিজের একটা পার্ট হয়েছে, আরেকটা পার্ট কিন্তু কাজ চলছে। ওই ব্রিজটা হয়ে গেলে একটা দিয়ে যাবে, একটা দিয়ে আসবে, তখন কিন্তু যানজটটা কমে যাবে অনেক। সেই সমস্যার সমাধান হয়ে যাবে। আমরা বর্ষার পর শুরু হওয়ার সম্ভাবনা, টেন্ডার পর্যায়ে যাবে আশরাফ ভাই, এরকমটা মোটামুটি একটা টাইম ফ্রেম দেওয়া যায়? এটা নতুন গভর্নমেন্ট ফর্ম হওয়ার সাথে সাথে ওইটা টেন্ডারে চলে যাবে। অলরেডি এস্টিমেট তৈরি করা হয়ে গেছে। আমি এগুলি নিয়ে কাজ করছি, আমি বললাম না যে সব দপ্তরে আমি কিছু কাজ করছি। অনেক ধন্যবাদ। আমরা দেখবো, আশা করি নিশ্চয়ই খুব দ্রুত এর বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ। আসলে আপনি ভারী গাড়ির ব্যাপারে খুব ভালো কথা বলেছেন, যেটা কি করা যায়। পাশাপাশি ওই নতুন ব্রিজটা উদ্বোধন হওয়ার আগ পর্যন্ত আশরাফ ভাই, প্রশাসন থেকে অ্যাটলিস্ট ওই বান্দরা ব্রিজের এপার ওপার যানজট নিরসনের জন্য যদি 2টা বাচ্চাকে অথবা এমপ্লয় করা যায়, আমার মনে হয় অনেক মানুষের কষ্ট লাঘব হবে। আসলে এটা আপনার পক্ষ থেকে পার্সোনালি টাকা দিয়েও করা লাগে, সেটা করা যায়। সেটা যে ওই পারে সিগন্যাল দিয়ে রাখলো, এপার গুলো পার হলো, আবার এপার আটকায় ওই পার সিগন্যাল দিলে পার হলো। আপাতত এটা করা যায়। আর এটা একটা করা যায়। আরেকটা হলো, আমি এখনই আপনি লাইন কাটার পরে আমি ইএনও ম্যাডামের সাথে কথা বলবো, আমি ওসি সাহেবের সাথে কথা বলবো, যে দিনের বেলার জন্য কোনো বড় গাড়ি দিক দিয়ে না ঢুকতে পারে, এই ব্যবস্থাটার জন্য করে। অনেক ধন্যবাদ। আর লোকের ব্যাপারে আমি কথা বলবো, এবং লোকের ব্যাপারে যদি প্রশাসন থেকে যদি নিয়োগ দিতে অসুবিধা হয়, আসলে আমি মনে করি যে আপনি
অ্যাটলিস্ট আপনার ব্যক্তিগত পকেট থেকে হলে আমার মনে হয় ২ জন এমপ্লয়িকে রেখে দেন আপনার সৌজন্যে যদি হ্যাঁ, হয়। সেটা একটু সেটা আমজনতার অনেক প্রশ্ন উপকার। করবে না, সেটা আমি ব্যক্তিগতভাবেই ব্যবস্থা করব। অনেক ধন্যবাদ। তৃতীয় প্রশ্ন আশাক ভাই, এই যানজট সংক্রান্ত। আমরা খুব সহসায় দেখি নবাবগঞ্জে, দোহারে গাড়ি অ্যাক্সিডেন্ট। শুধুমাত্র মোটরসাইকেল না, অন্যান্য গাড়ির অ্যাক্সিডেন্ট গুলো আমরা খুব অনেক দেখি। আজকে আমার মনে হলো যে আমি একটা গাড়ি কিনলাম। ওই নওগাঁ থেকে অথবা বরিশাল থেকে একটা লোককে গাড়ির ড্রাইভিং সিটে বসাই দিলাম, সে নবাবগঞ্জের উপর দিয়ে ধাই ধাই করে চলে গেল। নবাবগঞ্জের কোন প্রশাসনের এরকম কেউ নাই যে ওই লোকটাকে আটকে জিজ্ঞেস করবে, ভাই দেখি তো তোমার লাইসেন্স আছে কিনা, দেখি তো তুমি গাড়ি চালাইতে পারো কিনা, দেখি তো তোমার গাড়ির ফিটনেসটা ঠিক আছে কিনা। সে যে কার গাড়ির উপর দিয়ে উঠাই দিব, কোন রকম গ্যারান্টি না। ওই বরিশালের লোকটাকে আমি ২,০০০ টাকা বেতন দিলাম, সে আমার গাড়ির ড্রাইভার হয়ে গেল। আসলে এটলিস্ট মাঝে মাঝে মাসে ২ দিন হোক, ১ দিন হোক, কোথাও কোথাও একটু চেক পয়েন্ট বসায় আমাদের ছেলেপেলেদের জীবন রক্ষার্থে এই কাজটা করা যায় কিনা? এখানে একটা ব্যাপার হচ্ছে কি, আমাদের সন্তানেরা যারা কম বয়সী বা স্কুলে লেখাপড়া করে বা স্কুল পার হয়েছে মাত্র, ওরা জি, বাবা বিদেশ থাকে, বাবার উপর কোনো পারলে তো অত্যাচার করে একটা মোটরসাইকেল প্রথম কিনে নেয় এবং জি, বেপরোয়া যে মোটরসাইকেলগুলো চালায় এতে করতে আমাদের এলাকায় কিন্তু মোটরসাইকেলের অ্যাক্সিডেন্টের বেশি হয় এবং মাঝে মাঝে কিন্তু মারা যাচ্ছে। কিন্তু জি, তারপরেও কিন্তু, কারণ ওদের কিন্তু বোধ শক্তিটা এখনো হয় নাই। ওরা দ্রুত চালাতে পারলেই মনে হয় স্বাচ্ছন্দ্য বোধ করে। কিন্তু এটাই যে জীবন না, এই বোধ শক্তিটা ওদের এখনো হয়নি। এজন্য গার্জেন এই ব্যাপারে একটু সতর্ক হওয়া উচিত। যদি গার্জেনরা যদি এ ব্যাপারে সতর্ক হয় বা ওদেরকে সতর্ক করে, তাহলে কিন্তু অ্যাক্সিডেন্ট অর্ধেকই কমে যায়। আর ড্রাইভিং লাইসেন্স ছাড়া যারা চালায় বা ওই যে সিএনজি গতি যারা চালায়, এরা ম্যাক্সিমাম কিন্তু বিদেশে জব করতো। বিদেশ থেকে যে দেশে কিছু করা দরকার তো করার কিছুই থাকে না, তখন একটা গাড়ি নিজেই কিনে নিজেই চালাতে থাকে। এতে করে সে কিন্তু পরিপক্ক ড্রাইভার না, কিন্তু জি, তার কিন্তু কোনো রেজিস্ট্রেশনও নাই, কোনো দায়বদ্ধতা নাই। কিন্তু এটা কিন্তু ইলিগেলি চলে, আবার আমাদের প্রয়োজনেও লাগে। আমরা চাইলেও এগুলো অ্যাভয়েড করতে পারি না, আবার এগুলোকে জি। আমরা কন্ট্রোলও আনতে পারছি না। সব কিছু মিলে একটা বিশাল সমস্যা। তবে সব কিছুর মূলে একটা সিস্টেমের মধ্যে আনতে হবে। না আনলে কিন্তু জি। আমাদের এই জীবনযাত্রা এভাবে কিন্তু চলবে না। আমরা ব্যাহত হব। আমাদের আমি আপনাকে আসলে ভাই দুর্গতি হতে পারে। খুব আমি বিনীতভাবে আপনাকে রিকোয়েস্ট করব মাননীয় ওসি সাহেবের সাথে কথা বলে এট লিস্ট দোহারে এবং নবাবগঞ্জের সেন্ট্রাল পয়েন্টে হয়তো বান্দরের ওইদিকে একদিন, মাসে একদিন কোনো এক জায়গায় গোপনে পুলিশ দাঁড়ায় থাকলো, মোটরসাইকেল গেল আসলো, চেক করলো ২-১টা গাড়ি। আর যখনই চেকিং এর নামে আসলে জানেন যে আপনার সবাইকে চেক করার দরকার নাই। ১টা ২টা চেক হইতেছে এই খবরটা পাইলেই কিন্তু মানুষজন আ হয়ে যায়। অনেকটা এটা একটা ভয় ব্যাপার পায় আছে। এবং অ্যাকশন নেয়। আমাদের এখানে যে সেনাবাহিনীর লোক যারা আছে, এরা কিন্তু মাঝে জি, মাঝে চেকপোস্ট বসায়। চেকপোস্ট বসালে করে কি এদের মধ্যে খবর হয়ে যায়। খবর হইলে এরা রাস্তাটা চেঞ্জ করে ফেলে। যে অন্য রাস্তা থেকে তারা যাতায়াত করে। আর্মিরা তো আর সব রাস্তার মধ্যে দাঁড়াইতে পারবে না। তারা যেকোনো একটা স্পটে জি, দাঁড়ালো। মানে ১ম এ কিছু ধরে ফেলে, আর যেগুলো জি, খবর পেয়ে যায় তারা দেখা যায় রাস্তায় চেঞ্জ করে ফেলে। মানে জি, চালাকির সুযোগ নেয়। কিন্তু এই চালাকি যে পার্মানেন্ট সমাধান না, এটা কিন্তু এরা এখনো বুঝতেছে না। জি। এতে একটা অনেক সিস্টেমে আসতে হবে, একটা সমাধানে আসতে হবে, একটা সিস্টেমে আসতে হবে। আর জীবনটার একটা জি। গতি আনতে হবে। মোটরসাইকেলের গতির সাথে কিন্তু জীবনের গতিটাও কিন্তু যদি ভাসায় দেয় তাহলে হবে না। জীবনের গতির সাথে মোটরসাইকেলের গতি আনতে হবে। তাহলেই কিন্তু সমস্যার সমাধান হবে। অ্যাবসোলিউটলি। আসলে আপনি সুন্দর করে বলেছেন। আমার মনে হয় আপনি বিভিন্ন স্কুলের অনুষ্ঠানে আপনারা যান যেখানে স্কুলের ছেলেপেলেরা সামনে থাকে, অভিভাবকরা থাকে। আপনার বক্তব্যে আমি আশা করব সামনে যে স্কুলের অনুষ্ঠানগুলিতে বাচ্চাদের উদ্দেশ্যে এট লিস্ট প্যারেন্টসরা, টিচাররা যদি একটু দৃষ্টি আকর্ষণ করে এই মোটরসাইকেলের ভয়াবহতা সম্পর্কে, অ্যাক্সিডেন্টের আমরা জানি যে একজন ছেলেকে লালন-পালন করে যখন ছেলেটা অ্যাক্সিডেন্টে মারা যায়, ওই বাবা-মার আজীবন আমৃত্যু সেই কষ্ট তাদের পোহাতে থাকে। আমরা স্কুল আর কলেজের বইতে প্রতিদিন আমরা এই তিতুমির কি করছে, আ অমুকের ইতিহাস এগুলি ঘাইসা মুখস্থ করাইতে বাধ্য করি। কিন্তু এই মোটরসাইকেলের অ্যাক্সিডেন্ট কি ভয়ানক হতে পারে একটা ফ্যামিলির জন্য। নবাবগঞ্জ দোহারের মানুষদের এই মোটরসাইকেল অ্যাক্সিডেন্টের দৃশ্যগুলো নিয়েও যদি আমরা একটা প্রামাণ্য চিত্র উপস্থাপন করতে পারি, আ ভিজুয়ালি যে অ্যাক্সিডেন্ট হইলো, মারা গেল, তার ছেলে মা-বাবা কাঁদছে।
এগুলোকে নিয়ে 15 মিনিটে 10 মিনিটে একটা ডকুমেন্টারি তৈরি করে আশা করি যদি স্কুলের ওই স্লাইডের আকারে অথবা পর্দায় দেখায়, আমার মনে হয় স্কুলের বাচ্চারা তখন থেকে লার্ন করা শিখবে যে হ্যাঁ, একটা মৃত্যুর কারণে আমার বাবা মা কত কষ্ট পেতে পারে। আমি আশা মানে আপনার কাছে আশা একটা করবো। ছেলে একটা জি, জি, ছেলে মারা গেল, একটা ছেলে কিন্তু মারা গেল না, একটা পরিবার মারা গেল। জি, কারণ ওই পরিবারের সদস্যগুলো কিন্তু যতদিন বাঁচবে ততদিনই দুঃখ নিয়ে বাঁচতে হবে। কিন্তু যে জি, মারা গেল সে কিন্তু আর বুঝতেছে না যে সে কি করে গেল। এই জন্য আমরা জি। যদি আগে থেকে সচেতন করি তাহলে আমাদের এগুলো অনেকাংশে কমায় আনা সম্ভব। অনেক ধন্যবাদ। আসলে আমি এই ব্যাপারে লিস্ট কিছুটা সময় আমি দিতে রাজি আছি। আমার কাছে যতগুলো অ্যাক্সিডেন্ট আমরা চেষ্টা করি সম্মিলিত প্ল্যাটফর্ম এবং বারাফলি.com এ অ্যাক্সিডেন্টের কিছু ভিডিও ফুটেজ অথবা পিকচার আকারে দেওয়ার জন্য। আমি 10-15 মিনিটস একটা ডকুমেন্টারি বানায়ও আমি দিতে রাজি। ব্যাকগ্রাউন্ডে অডিও, আপনার ভয়েস এটা দিলে এবং আমরা এটার বিভিন্ন ভয়াবহতা কি হতে পারে। প্রতিষ্ঠানে যে আপনি অনুষ্ঠানগুলি যদি যাই, স্কুলে জি, সেখানে আমরা এগুলো ডিসপ্লে করতে পারবো। অনেক ধন্যবাদ। সুন্দর মানে করে বলেছেন। নাগরিক যোগাযোগ সচেতনতার জন্য। জি, আসলে আমি খুব বেশিক্ষণ আপনাকে ধরে রাখতে চাই না। আমার আ ইয়ে হচ্ছে আ বিব্রত বোধ করছি আপনাকে যাতে খুব বেশিক্ষণ লম্বা সময় ধরে রাখতে না হয়। যোগাযোগ ব্যবস্থার শেষের দিকে আমরা আশাক ভাই। আগে একটা সময় বেড়িবাঁধ থেকে ঢাকার একটা বাস চলাচল শুরু হয়েছিল। মাঝখানে আবার রাস্তা চাপিয়ে এটা সেটা নানান কারণে হয় নাই। ঢাকা টু বান্দরার জায়গায় বেড়িবাঁধ টু ঢাকা, বেড়িবাঁধ টু গুলিস্তান এরকম একটা যদি একটু কষ্টও হয়, হয়তো দিনে ২ টা গাড়ি গেল। একটা গাড়ি গেল, একটা গাড়ি সন্ধ্যাবেলা আসলো। এরকমটাও যদি হয় এট লিস্ট আমাদের বুইড়া চাচারা যারা আছে, বাবারা যারা আছে, মায়েরা যারা আছে এট লিস্ট ওকে আমি এই ডাইরেক্ট বাসটা বেড়িবাঁধ থেকে বা বারোয়াখালী থেকে বা শিকারিপাড়া থেকে চড়বো। এট লিস্ট এরকমটা একটু কষ্ট হলে প্রশাসনের হেল্প নিয়ে করা যায় কিনা আসলে? সেটা করা যাবে, কিন্তু সেটা করার আগে ওগুলো চলাচলের উপযোগী করতে হবে। রাস্তাঘাটটা একটু স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসতে হবে ঈশ্বর। কারণ যদি ওটা চলতে যায়, যদি সমস্ত গাড়িগুলি আটকে যায় তাহলে তো আরো জি, দুর্ভোগের মধ্যে পড়লো। এর জি, জন্যই প্রথম চেষ্টা করতে হবে যে রাস্তাটা আরো ওয়াইড করা, যেন জি, স্মুথলি চলতে পারে। ওটা তো একসময় চলছে, আমার মাথায় ওইটা আছে। কারণ ওখান থেকে লোকজন কিন্তু অনেক কষ্টে আসতে হয়। অথবা জি, যদি সিএনজি গতিতে আসতে হয় তাদের ভাড়াও অনেক বেশি পড়ে। সবাই এটা অ্যাফোর্ড করতে পারে না। এজন্য জি। বাস যেন চলতে পারে, বিশেষ করে ছোট সাইজের বাসগুলো যেন চলতে পারে, সে ব্যবস্থাটা করা যাবে বিশেষ ইনশাল্লাহ। করে আশরাফ ভাই আপনি তো জানেন যে এটা চলেছে এবং বান্দরা ব্রিজে যদি ওই যানজটটা তৈরি না করে বাস এবং যদি জানা থাকে বিদেশের মতো যে বেড়িবাঁধ থেকে ৯টার সময় বা ৮টার সময় একটা বাস যাবে, আবার গুলিস্তান থেকে একটা বাস ডাইরেক্ট এখানে আসবে সন্ধ্যা ৭টার সময়। তাহলে আমাদের বয়স্ক যারা আছে, মহিলারা যারা আছে তারা অন্য বাসের আশায় না থেকে ওই নিয়মিত বাসটায় তারা চলাচল করার একটা সুযোগ গ্রহণ করতে পারে আশরাফ ভাই। এটাই আমি আপনার হুম। কাছে অনুরোধ জানাই। হ্যাঁ, সেটা করা যাবে ইনশাল্লাহ। আসলে আমরা খুব অনুষ্ঠানের শেষ পর্যায়ে আসছি। আমি যদি একটা কমেন্ট সেকশন নিতে চাই। খন্দকার মাহমুদ আরশিন লিখেছেন, আছি থাকবো ইনশাআল্লাহ। আমরা চাই দোষর মুক্ত বিএনপি পরিবার এবং দুঃসময় নেতাকর্মীদের সঠিক মূল্যায়ন। হুম। এরপরে আমাদের অনেক কমেন্টস এসছে। আমি ইনকেস যদি কারোটা মিস করি আমি দুঃখিত। তবে আমরা পরে অবশ্যই এগুলো পড়ে নেব। এমডি কাসেম লিখছেন, আশফাক ভাই অত্যন্ত একজন ভদ্র মানুষ এবং আমরা ছোটকাল থেকে দেখে আসি নবাবগঞ্জ থানা বিএনপির একটা সুনাম আছে। যদি কোনো সময় আপনি এমপি মন্ত্রী হয়ে আসেন আমাদের পশ্চিম অঞ্চলটা একটু দেখবেন। পশ্চিম অঞ্চলের মানুষ আমরা একটু অবহেলিত। জি, আশফাক ভাই এটি স্বীকার করেছেন। অনেক ধন্যবাদ আপনাকে। মোহাম্মদ হুমায়ুন খান লিখেছেন, খুব সুন্দর আলোচনা। আশা করি আগামী সংসদ নির্বাচনে দোহার নবাবগঞ্জ ঢাকা ১ আসন থেকে খন্দকার আবু আশফাক ভাইকে বিপুল ভোটে জয়যুক্ত করব ইনশাআল্লাহ। আসলে আমি আপনার কাছে আরেকটা অভিযোগ করি। অভিযোগের শুরুতে এটা আমার পার্সোনাল অভিযোগ না। ধরেন আপনি কলাকোপা স্কুলে আপনি পড়েছেন। আ আমরা জানি স্কুলের অ্যাডহক কমিটি হয় আশাক ভাই, রাইট? হুম। এই অ্যাডহক কমিটিতে আওয়ামী লীগের সময় একটা কালচার শুরু হলো আমাদের শিকারীপাড়া স্কুলে। আ সম্ভবত জিলু ভাই মানে আমাদের এলাকার বাইরের মানুষদের পক্ষ থেকে ১ম সভাপতি হইল। এটা আওয়ামী লীগের একটা কালচার তৈরি হলো। হঠাৎ করে আমি পেপারে ফেসবুকে পড়লাম যে জিলু ভাই শিকারীপাড়া হাই স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি হইছে। আমার মাথায় মনে হলো যে এটা হাউ ইজ ইট পসিবল? আমরা ফেসবুক অনেক লেখালেখি করছি যে আজকে কলাকুপা স্কুলে ম্যানেজিং কমিটি হবে। এই জয়কৃষ্ণপুর থেকে একটা লোক যায় ওইখানে ওই স্কুলের সভাপতি হবে। আসলে এটা আপনার নিজের কাছেও কিন্তু একটু অপ্রস্তুত ফিল করবেন। একটু পছন্দ হবে না আশা করি। কিন্তু তবে আমরা দেখছি যে শিকারীপাড়া স্কুল আ ঠিক এরকম একটা রোগের মধ্যে পড়ে গেছে।
আমাদের এত এত পুরনো স্কুল, এত শিকারপাড়া এত প্রাক্তন স্কুলটা ছাত্র, হয়েছে কি, কিন্তু আমরা আমাদের পক্ষ থেকে একজন সভাপতি খুঁজে পাই না, কেন হয় এরকম আসলে? এটা একটা জিনিস, এটা কি মনে হয় কি যে বাইরে থেকে যদি হয় তাহলে এটা নিজের কাছে একটা দুর্বলতা মনে হয় যে এলাকায় কি তাহলে শিক্ষিত লোক নাই বা এখানে কি উপযুক্ত লোক যোগ্য নাই। লোক নাই। হ্যাঁ, জি কারণ বাইরে থেকে যা একটা জিনিস নার্সিং করা আর ঘরের থেকে ঘরের পাশে থেকে নার্সিং করাটার মধ্যে অনেক ডিফারেন্স। জি বাইরে থেকে গেলে হয়তো মাসে ১ দিন যাবে বা ২ দিন যাবে। আর পাশের লোকটা যদি থাকে সে কিন্তু সপ্তাহে ১ দিন ২ দিন যায় এই স্কুলের সমস্ত প্রবলেমগুলো দেখতে পারবে এবং সমাধানও দ্রুত করতে পারবে। এর জন্য আমার ব্যক্তিগত অপিনিয়ন যে এই কমিটিগুলো লোকাল থেকেই হওয়া উচিত এবং যারা নাকি সবসময় সময় দিতে পারবে তাদেরই আসা উচিত। এটা তো শখের বিষয় না, এটা কাজের জন্য। একটা জি প্রতিষ্ঠানকে উন্নয়ন করা বা প্রতিষ্ঠানের রেজাল্ট ভালো করা বা ওখানকার শিক্ষকদের যেন ঠিকমতো তাদের সন্তানদের লেখাপড়া করায় সেগুলো তদারকি করা, এগুলো কিন্তু কমিটির কাজ। কমিটি যদি সেগুলি না করতে পারে, দূরে থেকে যায়, তাহলে তো কোনো লাভ হলো না। তাহলে এই এর জন্য ঘটনাটা কি আশরাফ ভাই, প্রশাসনে যারা আছে তারা কি ধরেন, তারা তো বরিশাল থেকে আসছে, চিটাগাং থেকে আসছে, তারা আজকে বেতন পায় চাকরি থেকে, আবার এখান থেকে তার এক জায়গায় পোস্টিং নিয়ে চলে যাবে, তাদের তো আমাদের এলাকার বাচ্চারা কতটা বেনিফিটেড হলে তাদের তো অতটা মায়া নাই আসলে। তাহলে কি তারা ব্যক্তি বিশেষকে খুশি করার জন্য এরকমটা মাঝে মধ্যে করে, নাকি আহ, আপনি না, অ্যাটলিস্ট তাদেরকে রিকোয়েস্ট করতে পারেন কিনা? এটাকে আমি বলবো যে পাওয়ার ইউটিলাইজ করে কেউ, এই যে যারা করে এটা পাওয়ার ইউটিলাইজ করে করে, এটা তো জি খুশির বিষয় না আর আনন্দের বিষয় না। এটাও তো একটা কাজের একটা পার্ট। জি প্রতিষ্ঠানে থাকা, প্রতিষ্ঠানের জন্য কাজ করা, জি শিক্ষকরা যেমন কাজ করতেছে, ওখানে অভিভাবক হিসেবে যারা যাবে তাদের দায়িত্ব কিন্তু শিক্ষকরা ঠিকমতো করতেছে কিনা, ছাত্ররা লেখাপড়া করতেছে কিনা, রেজাল্ট ভালো হচ্ছে কিনা, এগুলো দেখা। এগুলো যদি জি না দেখতে পারে ওখানে তো যায় লাভ নেই। বা আমি ওখানকার প্রেসিডেন্ট সভাপতি হলাম, এর নাম বিক্রি করার জন্য যায় তো কোনো লাভ নেই। ওখানে কাজ এবং করতে বাচ্চাদের সঙ্গে যাওয়ার তো তার কোনো কানেকশন নেই, স্কুলের ছেলে মেয়েদের সঙ্গে তো তার কোনো ফিজিক্যাল মানে দেখা হয় না, হয়তো বছরে একবার দেখা হবে, এটা তো অর্থবহ হলো না আসলে। আপনি এই ব্যাপারে টিএনও সাহেবকে অ্যাটলিস্ট বা শিক্ষা অফিসারকে অ্যাটলিস্ট বলতে পারেন কিনা যে এরকমটা কেন হচ্ছে, এটা কি ব্যক্তি বিশেষকে খুশি করার জন্য কিনা, অথবা তারা তাদের পজিশনটাকে, প্রশাসনে যারা চাকরি করে তারা এ- কোথাও। এটা এটা জাস্ট ক্ষমতার অপব্যবহারের কারণে এরা ঢুকে যাচ্ছে। এটা যেন জি না ঢুকতে পারে ভবিষ্যতে, সেদিকে আমাদের সকলকে সচেতন হতে হবে। এবং আপনি এটা টিএনও সাহেবকে অ্যাটলিস্ট এই যে একটু পরে তো ফোন করবেন, আপনি তাকে বলতে পারেন কিনা যে এটা আমি চাই আমাদের ওই পশ্চিম অঞ্চলে তোমরা নিরীহ স্কুল, নিরীহ মানুষজন পায়, পূর্বাঞ্চল থেকে তোমরা ওইখানে সভাপতি ঢুকাই দাও, পূর্বাঞ্চল থেকে একটা সভাপতি আইনে কলাকোপায় বসাক না, দেখি পারে কিনা। না, এরা আমি হওয়া একজন, উচিত না, এবং এটা কাম্য না। জি আমি আশা করি আশাক ভাই এটা নিশ্চয়ই কিছু একটা, লোক আছে অতি উৎসাহী হয়ে তারা জি পছন্দের লোক বেছে নিতে চায়। এটা প্রতিষ্ঠানের জন্য লাভজনক না এবং সুবিধাজনক না এবং ভালোও না। অনেক ধন্যবাদ স্যার এটি বোঝার জন্য। আমি নিশ্চয়ই মনে করি আমাদের স্কুলের ছেলেমেয়েরা, কোমলমতি ছেলেমেয়েরা একজন সভাপতি কি হলেন, তার কাছ থেকে ইন্সপায়ার মূলক বক্তব্য তিনি শুনবেন, সভাপতির সাথে তাদের চোখে চোখ পড়বে, দেখা হবে। কয়েকদিন আগে আমাদের স্কুলের একজন টিচার, একটা মেয়ে, একজন শিক্ষিকা গলায় ফাঁস দিয়ে মারা গেছে, সম্ভবত তার এই সরকারি চাকরির যে টিকেন নাই এই কারণে। মানে একটা আমাদের এই ইন্টারভিউ অঞ্চলের দিতে যায়, সে মানুষরা, শিক্ষিত হতে পারে না। জি জি, তো আমার মনে কিন্তু হয় এরকম, এটা হলো সস্তা সিম্প্যাথি। কারণ জি যে যে গেল সে কিন্তু চলে গেল, কিন্তু জি সে তো একবার পারে নাই, আরেকবার চেষ্টা করা উচিত ছিল। কিন্তু এটা তো তার জীবনের শেষ চেষ্টা না। আর মানুষ তো কর্ম একটা চিন্তা করে সবসময় যে ওইটাই হবে তা কিন্তু না। তো একটা আমি চিন্তা করতেছি যে আমি হেঁটে যাব, কিন্তু যাওয়ার পথে আমি একটা সাইকেল পেয়ে গেলাম, সাইকেলে গেলাম, বা একটা গাড়ি পেলাম, গাড়িতে গেলাম। জীবনের গতিটা কিন্তু এমনই হওয়া উচিত যে আমি হেঁটে যাব বলে চিন্তা করছি দেখে যে যত কষ্ট হোক আমাকে হেঁটেই যেতে হবে, এটা কিন্তু ঠিক জি নেই। এটা অবশ্যই। মানুষের ভাবনার ভুল এবং বোঝার ভুল। যেটা হয়েছে সেটা আসলে দুঃখজনক, একটা মেয়ে বয়সীভাবে মারা যাওয়াটা।
কিন্তু তার বিকল্প পথও তাকে ভাবা উচিত ছিল, কিন্তু এটা বলে তো লাভ নেই, সে তো শুনতে পাচ্ছে না, আর রিটার্নও জি। করার সুযোগ নেই। তো ফিউচারে তবে যাতে যারা এরকম আছে incident না হয়। যারা আছে তাদের প্রতি আমার আবেদন থাকবে, তারা যেন এরকম ভুল সিদ্ধান্ত কেউ না নেয়। অনেক ধন্যবাদ।